আরেক ফাল্গুন উপন্যাসের বিষয়বস্তু, এর যে ব্যাকগ্রাউন্ডটা আছে এবং যে ইন্ট্রিনসিক সিগনিফিকেন্স বা তাৎপর্যটা সেটা যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে দেখব নামকরণটা শুধু সার্থকই নয়, বরং এটা আমাদের যে অধিকার আদায়ের যে স্লোগান, সেই স্লোগানে পরিণত হয়েছে। এজন্যই আমরা জুলাইও দেখেছি, আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। এই যে লাইনটা, এই লাইনটার ব্যবহার দেখেছি। এটা কিন্তু এখানেই থেমে যাবে না। এটা চলতেই থাকবে। আবারও ফাল্গুন আসবে যদি আমাদের দমানোর চেষ্টা করা হয়। জহির রায়হান সেই মেসেজটাই দেওয়ার চেষ্টা করেছেন। সাহিত্যের অসীম আকাশে যে নক্ষত্ররা আমাদের পথ দেখায়, তাদের স্মরণে এবং মননে আজ আমরা সমবেত হয়েছি উত্তরণের নিয়মিত আয়োজন পাঠ ও প্রেক্ষিতে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সাহিত্য কেবল কাগজের পাতায় কালো অক্ষরের বিন্যাস নয়, সাহিত্য হলো একটি জাতির দর্পণ এবং মানুষের হৃদস্পন্দনের নিখুঁত মানচিত্র। উত্তরণ বিশ্বাস করে চিন্তার কোনো কাঁটাতার নেই। তাই আমাদের এই মঞ্চে আমরা যেমন বাংলার মাটি এবং মানুষের আখ্যান নিয়ে আলোচনা করব, ঠিক তেমনি ভাবে লাতিন আমেরিকার জাদু বাস্তবতা, ইউরোপীয় ধ্রুপদী সাহিত্য কিংবা আফ্রিকান প্রতিরোধের গল্প আমাদের মঞ্চে উঠে আসবে। আমরা বিশ্বাস করি মানিক বন্দ্যোপাধ্যায়ের যে পদ্মা নদীর মাঝি এবং আর্নেস্ট হেমিংওয়ের দ্য ওল্ড ম্যান অ্যান্ড সি আসলে উভয়ই মানুষের টিকে থাকার যে আদিম লড়াই, সেই লড়াইয়ের ভিন্ন সুর। আজকে উত্তরণের যে আয়োজন নিয়ে আমরা কথা বলছি, পাঠ ও প্রেক্ষিত, এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা চেষ্টা করব বাংলাদেশ সিভিল সার্ভিসের যে প্রার্থীরা আছেন, শুধু তারা নয়, সাহিত্য অনুরাগী যে মানুষেরা আছেন, তারাও যেন সাহিত্যের রূপ রস গন্ধ অবলোকন করতে পারেন। এবং একই সঙ্গে সিভিল সার্ভিসের প্রার্থীরা তাদের বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে বিসিএস এর লিখিত পরীক্ষার সাহিত্য অংশের প্রস্তুতি, সাহিত্য সমালোচনা চলা পার্টের যে অংশটা, সেই অংশটুকুর প্রস্তুতির জন্য ভালো মতো নিজেদেরকে গুছিয়ে নিতে পারেন। এবং একই সঙ্গে যারা সাধারণ দর্শক আছেন, তারা সাহিত্যের নির্যাস তো পাচ্ছেনই। আজকে আমরা যে সাহিত্য কর্মটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জহির রায়হানের লেখা আরেক ফাল্গুন। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের সাহিত্য সম্পর্কিত আলোচনা শুরু করি। আলোচনার শুরুতেই যদি আপনাদেরকে একটু বলি, আমাদের উপস্থাপনার যে কাঠামোটি আছে সেটি আমরা সাজিয়েছি একদম রলি এবং একই সঙ্গে সামষ্টিক ওয়েতে সবকিছু নিয়ে আসার আমরা চেষ্টা করেছি। আমরা এখানে নিয়ে আসব যে মৌলিক তথ্যগুলো আছে, এখানে প্রিলি প্রার্থী যারা আছেন তারাও বেনিফিটেড হবেন। সাহিত্যের মৌলিক তথ্য, তারপর আমাদের শিল্পী, যেই শিল্পী নিয়ে আমরা কথা বলছি, জহির রায়হান, তার জীবন এবং কর্ম নিয়ে কথা বলবো। কথা বলবো এই যে আরেক ফাল্গুন, এই নামকরণটা কেন হলো? নামকরণটা কি সার্থক? সেই সার্থকতা নিয়ে কথা বলবো। কথা বলবো এর মুখ্য চরিত্রগুলো নিয়ে। এবং চরিত্রগুলোর পাশাপাশি জহির রায়হান যে সাহিত্যকর্মটি রচনা করেছেন, এর যে শৈল্পিক বুননটি আছে, শিল্প মানে সেটি কোন মার্গের, সেটিও আমরা আলোচনা করার চেষ্টা করব। একই সঙ্গে আমরা চেষ্টা করব আরেক ফাল্গুনের তাত্ত্বিক মূল্যায়ন করতে, এবং যারা বিখ্যাত বা প্রখ্যাত সমালোচক আছেন, সাহিত্য সমালোচনা করেন, তারা কিভাবে দেখেছেন। এবং একই সঙ্গে এই আরেক ফাল্গুন, এটার একটা সামারি আমরা টানার চেষ্টা করব। এরই মধ্যে দিয়ে আমরা আমাদের সেশনটা পরবর্তীতে শেষ করব। চলুন আমরা শুরু করি। প্রথমে যদি কথা বলি, আরেক ফাল্গুন মোটা দাগে এটি হচ্ছে আসলে একটা রক্তাক্ত অক্ষরের অমর আখ্যান। এর প্রেক্ষাপট 1952 সালের যে মহান ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলন। এই সাহিত্যকর্মটি প্রথম প্রকাশিত হয়েছিল 1969 সালে, যেটি গ্রন্থাগারে প্রকাশিত হয়। দেখুন, এর ধরন নিয়ে যদি আমরা একটু সামারাইজ করি, এটা কোন ধরনের সাহিত্যকর্ম? এটা হচ্ছে রাজনৈতিক এবং একই সঙ্গে একটা ফিলসফি বা চেতনা ওরিয়েন্টেড একটা কালজয়ী উপন্যাস, যেটা কালে কালে ধাপে ধাপে মানুষকে অনুপ্রাণিত করেছে। কোথায় কোথায় অনুপ্রাণিত করেছে সেটা নিয়েও আমরা আলোচনা করব। এর আগে আমরা যদি একটু দেখে নেই, এই সাহিত্যকর্মের যে শিল্পী জহির রায়হান, তিনি মূলত একজন ক্ষণজন্মা দ্রোহী শিল্পী। তার জীবন বৃত্তান্ত সম্পর্কে আমরা জানব। তার পুরো নাম কিন্তু মোহাম্মদ জহিরুল্লাহ। তিনি জন্মগ্রহণ করেছিলেন 19 আগস্ট 1935 সালে ফেনীতে, ফেনীর মজুপুরে। তবে আপনারা নিশ্চয়ই অনেকেই অবগত আছেন, তার যে তিরোধান সেটা কিন্তু স্বাভাবিক ছিল না। তিনি তার বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে মিরপুরে নিখোঁজ হয়েছিলেন। এটা কিন্তু বাংলাদেশের যে বুদ্ধিবৃত্তিক ইতিহাস, সেই ইতিহাসে একটা অপূরণীয় ক্ষতির সাক্ষী এই ঘটনাটা। তিনি শুধুমাত্র একজন কথা সাহিত্যিক ছিলেন না, তিনি ছিলেন চলচ্চিত্র পরিচালক, তিনি একই সঙ্গে ছিলেন একজন ভাষা সৈনিক। তার কালজয়ী সাহিত্যকর্মের সংখ্যা কিন্তু বেশ অনেক। তিনি উপন্যাস লিখেছেন, তিনি একই সঙ্গে কিংবদন্তি হিসেবে
অনেকগুলো চলচ্চিত্র কিন্তু তিনি নির্মাণ করেছেন। আমরা যদি বলি আমরা আরেক ফাল্গুন নিয়ে কথা বলছি, তার আরো রচনা আছে। তিনি ১০০০ বছর ধরে রচনা করেছেন। বরফ গলা নদী রচনা করেছেন। আর কতদিন এই উপন্যাসটিও তিনি রচনা করেছেন। পাশাপাশি তার বিখ্যাত চলচ্চিত্রের মধ্যে আছে জীবন থেকে নেয়া, আছে স্টপ জেনোসাইড, এগুলো কিন্তু তিনি রচনা করেছেন। এই রচনার উপহার হিসেবে বা স্বীকৃতি হিসেবে তিনি কিন্তু রাষ্ট্রীয় বিভিন্ন পুরস্কারও পেয়েছেন। এখন তার ব্যক্তি জীবনটা যেকোনো সাহিত্যকর্মের বিশ্লেষণের আগে সেই সাহিত্যকর্মের যে লেখক, তিনি কোন ভাবধারায় বিশ্বাসী, তার নিজের ফিলোসফি কি, সেটাও কিন্তু ক্রিটিক যারা তারা কিন্তু চমৎকারভাবে বিশ্লেষণ করে থাকেন। আমরা যদি একটু সামারাইজ করার চেষ্টা করি, তিনি কিন্তু ৫২ একজন লড়াকু সৈনিক ছিলেন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে যখন ১৪৪ ধারা ভঙ্গ করা হয়, তাদের যে প্রথম ১০ জন ছিলেন, আপনারা জেনে অবাক হবেন, সেই ১০ জনের একজন কিন্তু ছিলেন জহির রায়হান। এছাড়াও ছাত্র রাজনীতিতে তিনি অ্যাক্টিভ ছিলেন। মহান মুক্তিযুদ্ধেও তার সক্রিয় অংশগ্রহণ ছিল। তার মানে বিপ্লব তার রক্তে ছিল। বিপ্লবটাকে তিনি শিল্পী হিসেবে ধারণ করেছেন। তার শিল্পকর্মেও সেটা ধারণ করেছেন। ঠিক আছে? আমরা যদি এগিয়ে যাই, এখন প্রশ্ন হতে পারে এই আরেক ফাল্গুন, জহির রায়হান তার এই উপন্যাসের নাম কেন আরেক ফাল্গুন লিখেছেন? কেন এটা রেখেছেন? অন্য কিছুও তো রাখতে পারতেন। বা এই নামকরণটা কতটুকু সার্থক হয়েছে? এটাও কিন্তু বিশ্লেষণের বিষয়। যদি সংক্ষেপে বলি, দেখুন এটা কিন্তু বোঝাচ্ছে ঋতু বনাম বিদ্রোহ এর একটা রিফ্লেকশন আমরা তার নামটায় দেখতে পাই। ফাল্গুন এটা শুধুমাত্র একটা মাসের নাম নয়, এটা একটা ঋতু নয় শুধুমাত্র। আমাদের যে মনে রাখতে হবে ১৯৫২ সালের যে ২১শে ফেব্রুয়ারি দিনটি ছিল, এটা কিন্তু বাংলা মাসের ৮ই ফাল্গুন ছিল। তো আপনি যখন ফাল্গুনের কথা চিন্তা করেন, তখন আসলে ফাল্গুন মানে এটা শুধুমাত্র একটা মাস নয়। ফাল্গুন মানে হচ্ছে বিদ্রোহ, ফাল্গুন মানে হচ্ছে পলাশরাঙা রক্ত আর আত্মত্যাগের একটি মাস। এটা একই সঙ্গে বাঙালির চিরজাগ্রত থাকার যে স্পিরিটটা সেটাকে কিন্তু রিফ্লেক্ট করে। এটা জাগরণের প্রতীক। প্রতি বছর শীতের শেষে যখন প্রকৃতিতে নতুন প্রাণ আসে, ফাল্গুন তেমনিভাবে কিন্তু আমাদেরকে পরাধীনতার শৃঙ্খল থেকে নতুনভাবে জেগে উঠতে অনুপ্রেরণা দেয়। এখন প্রশ্ন হতে পারে, জহির রায়হান কেন শুধু ফাল্গুন না রেখে আরেক ফাল্গুন রেখেছেন এই চমৎকার উপন্যাসটির নাম? কেন? কেন রেখেছেন এটা? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখুন এর পেছনে কিন্তু জহির রায়হানের যে গভীর রাজনৈতিক প্রজ্ঞা, তার একটা প্রতিফলন আমরা দেখতে পাই। কেন? কারণ সেই ১৯৫২ তে যে আমরা ঐতিহাসিক আন্দোলনটা করেছি ভাষার জন্য, সেটাই কিন্তু এখানে সীমিত হয়ে আছে না। এটা বারবার রিপিট হচ্ছে। আরেক ফাল্গুন, এই ফাল্গুন আসতেই থাকবে। এই ফাল্গুন পরবর্তীতে ৫২ তে যেটা শুরু হয়েছিল, ৫৫ তে এসে স্তীমিত হয়নি। তারপরে অনেক বিপ্লব এসেছে। সর্বশেষ আমরা ২৪ এ আরো একটি আন্দোলন দেখলাম। জুলাই দেখেছি। বাঙালি যখনই শৃঙ্খলিত হবে, বাঙালির সঙ্গে যখনই অন্যায় হবে, তখনই বারবার সে আরেক ফাল্গুন রূপে ফিরে আসবে। জহির রায়হান এই স্পিরিটটাকেই ধারণ করার চেষ্টা করেছিলেন। এখানে ধারাবাহিকতাটাকে বোঝানোর জন্য আরেক ফাল্গুন নামকরণটা করা হয়েছে। আমরা যদি এগিয়ে যাই, দেখুন উপন্যাসের যে বিখ্যাত একটি উক্তি আছে, আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব। এই যে চমৎকার একটি উক্তি, চমৎকার একটি লাইন, আমরা প্রতিটা বিপ্লবে, প্রতিটা ক্ষেত্রে আমরা দেখি এর ব্যবহার। মানুষ যখন নতুন করে কোনো কিছু ভাঙতে চায়, গড়তে চায়, শৃঙ্খলিত হওয়া থেকে নিজেকে মুক্তি দিতে চায়, তখনই সে এটা বলে আরেক ফাল্গুনে আমরা দ্বিগুণ হব। এটা নামকরণ যে সার্থকতা, সেটা কিন্তু পূর্ণতা দিয়েছে। এটা শুধুমাত্র একটা অ্যারিথমেটিক বা গাণিতিক ব্যাপার নয়। এটা একটা আদর্শিক ভবিষ্যৎবাণী। শাসক গোষ্ঠী যত বেশি আপনাকে দমন করবে, আপনি পরবর্তীতে আবার দেখা যাবে সেই ফাল্গুনের মিছিলে মানুষের সংখ্যাটা তত গুণে বাড়বে। এটাই কিন্তু বোঝানো হয়েছে। সো এই নামটির মাধ্যমে জহির রায়হান বুঝিয়ে দিয়েছেন, বাঙালির যে মুক্তি সংগ্রাম, এটা কোনো বছরে কিন্তু থেমে থাকবে না। প্রতিটা ফাল্গুনই নতুন শপথের দিন হয়ে ফিরে আসবে। এই নামটার একটা দার্শনিক এবং শৈল্পিক মূল্যায়নও করা যেতে পারে। আপনারা যদি উপন্যাসটা পড়েন, তাহলে বুঝতে পারবেন এই নামকরণটা তিনি কিন্তু কোনো নায়ককে কেন্দ্র করে করেননি। একটা মাস বা সময়কে কেন্দ্র করে করেছেন। তার মাধ্যমে দেখুন আন্দোলনের যে সামষ্টিক রূপটি আছে, সেই রূপটিকে কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আবার একই সঙ্গে ইতিহাসের যে পুনর্লেখনের প্রচেষ্টা, সেটাও কিন্তু এখানে
জাগ্রত হয়েছে। তো আমরা সংক্ষেপে যদি বলি, এই আরেক ফাল্গুন উপন্যাসের বিষয়বস্তু, এর যে ব্যাকগ্রাউন্ডটা আছে এবং যে ইন্ট্রিনসিক সিগনিফিকেন্স বা তাৎপর্যটা, সেটা যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে দেখব নামকরণটা শুধু সার্থকই নয়, বরং এটা আমাদের যে অধিকার আদায়ের যে স্লোগান, সেই স্লোগানে পরিণত হয়েছে। এজন্যই আমরা জুলাইও দেখেছি, আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। এই যে লাইনটা, এই লাইনটার ব্যবহার দেখেছি। এটা কিন্তু এখানেই থেমে যাবে না। এটা চলতেই থাকবে। আবারও ফাল্গুন আসবে যদি আমাদের দমানোর চেষ্টা করা হয়। জহির রায়হান সেই মেসেজটাই দেওয়ার চেষ্টা করেছেন। আলোচনার এই পর্যায়ে আমরা চেষ্টা করব এই চমৎকার সাহিত্যকর্মটির যে চরিত্রগুলো আছে, সেই চরিত্রগুলো বিশ্লেষণ করার। এখানে মিছিলে যেই মুখগুলোকে আমরা দেখেছি, এখানে শুধুমাত্র মুনিম, আসাদ, রাহাত তারাই নয়, আরো অনেকেই ছিল। ছিলেন কবি রসুল, সালমা, নীলা, বেনু। এরা প্রত্যেকেই কিন্তু রাজপথের যে উত্তাল মিছিল, সেটাকে কিন্তু ধারণ করেছেন। এখানে মূল যে চরিত্র দেখেছি আমরা, মুনিম, সে কিন্তু আদর্শের একজন অগ্রপথিক হিসেবে ফুটে উঠেছে। তার ব্যাকগ্রাউন্ড যদি আমরা বলি, সে হচ্ছে দরিদ্র এবং বিধবা মায়ের টানাপোড়েনে বেড়ে ওঠা একটা মানুষ। পরবর্তীতে সে ছাত্র আন্দোলনের আপোষহীন নেতায় পরিণত হয়েছে। তার মধ্যে যে আদর্শ ছিল, কর্তব্যবোধ ছিল, সেটা কিন্তু পরবর্তীতে জয় হয়েছে। এবং আসাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র এই আরেক ফাল্গুনের। সে একজন সাহসী সংগঠক হিসেবে কাজ করেছে এখানে। তার মধ্যে যে ভয়টাকে জয় করার যে একটা প্রতীক হয়ে উঠতে পারে একটা মানুষ, সেই চরিত্রটাই হচ্ছে আসাদ। এখানে মুনিম এবং আসাদকে মূল চরিত্র মনে হলেও তাদের সঙ্গে কিন্তু সহযোগী আরো অনেকেই ছিলেন। কবি রসুল ছিলেন, রাহাত ছিল, সালমা, নীলা, বেনু। এগুলো শুধু নাম হিসেবে আমাদের কনসিডার করলে হবে না। এগুলো হচ্ছে উত্তাল মিছিলের রিফ্লেকশন। তারা সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন। 52 প্রত্যেকটা শিক্ষার্থীর ধমনীতে এই যে স্পিরিটটা, সেটা বহমান ছিল। এটা একটা সামষ্টিক শক্তির ধারক। এখানে কিছু দান্দিক চরিত্রও ছিল। ডালি ডলি হচ্ছে একটি দান্দিক চরিত্রের প্রতীক। এখন প্রশ্ন হচ্ছে, ডলি যে চরিত্রটা আপনারা দেখবেন এই উপন্যাসে, এটি হচ্ছে আভিজাত্য এবং বৃত্তের প্রতীক। মুনিম একটা সহজ সাধারণ ছেলে। সে দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে, কিন্তু মুনিমের প্রেমিকা হয়েও সে কিন্তু আন্দোলনের যে উত্তাপ, সেটা সহ্য করতে পারেনি। তার চরিত্রটার ব্যক্তিগত সুখ ভার্সাস যে টোটাল কম্প্রিহেন্সিভ আদর্শ, সেই আদর্শের দ্বন্দ্বটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আমরা যদি এগিয়ে যাই, বৈরী পক্ষ ছিল একটি এই উপন্যাসে। আমরা যেই চরিত্রটা দেখেছি, যে চরিত্রগুলো দেখেছি, তারা ছিল আন্দোলনের পক্ষের মানুষ। বৈরী ছিল মাহমুদ এবং বজলে। তারা ছিল শোষক শ্রেণীর প্রতিনিধি এবং সরকারি গোয়েন্দা। এরা ছিল সেলফিশ এবং সুবিধাভোগী। আন্দোলনের বিপরীতে ছিল তাদের অবস্থান। যদি সামষ্টিকভাবে বলি, দেখুন, চরিত্রগুলো যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে দেখতে পাবো এখানে এই চরিত্রগুলোর বৈশিষ্ট্য হচ্ছে, জহির রায়হান এখানে কোনো অতি মানবীয় কোনো প্রকৃতি তৈরি করেননি, কোনো চরিত্র তৈরি করেননি। বরং পুরো উপন্যাসে আপনারা দেখবেন, এখানে সাধারণ ছাত্র সমাজের যে জূথবদ্ধ একটা স্পিরিট, দলগত স্পিরিট, সেটাই কিন্তু এখানে মূল নায়ক। আমরা কিন্তু জুলাইও দেখেছি, এখানে গুটি কয়েক ব্যক্তি কিন্তু কোনো স্পিরিট ছিল না। পুরো মানুষ, এই যে ছাত্র জনতা ছিল, সামগ্রিক ছাত্র জনতাই ছিল আসলে এই উপন্যাসের নায়ক। 52 ঠিক একই ঘটনা ঘটেছে। এখন প্রশ্ন হচ্ছে, প্রতিটি চরিত্র তাদের যে নিজেদের অবস্থান, সেখান থেকে কিন্তু আন্দোলনের যে জোয়ার, সেই জোয়ারে তার ভূমিকা পালন করেছে। এবং এর ফলশ্রুতিতেই এই উপন্যাসটি একটি রাজনৈতিক দলিলে পরিণত হয়েছে। আপনাদের বলে রাখি, এই যে আরেক ফাল্গুন, আপনারা নিশ্চয়ই এখন রিলেট করতে পারছেন। পরবর্তীতে এদেশে যত আন্দোলন হয়েছে, যত ধরনের মুভমেন্ট হয়েছে, সব জায়গার গল্পটা কিন্তু একই রকম। ছাত্র জনতা, সাধারণ জনগণ, তারা ধারণ করেছে আদর্শটাকে। তো আমরা ফাইনালি যদি একটু অ্যানালিসিস করার চেষ্টা করি, আরেক ফাল্গুনের যে চরিত্রগুলো আছে, প্রতিটি চরিত্রই কিন্তু রক্ত মাংসের মানুষের মতো। ঠিক আছে, মানুষ তারা। তারা একই সঙ্গে একটা জাতিরও কিন্তু প্রতিফলন। একটা জাতির যে অবদমিত আকাঙ্ক্ষা মুক্তির জন্য, তাদের অধিকার আদায়ের জন্য, সেই অধিকার আদায়ের প্রতিচ্ছবি কিন্তু আমরা চরিত্রগুলোতে দেখতে পাই। এবারে সাহিত্যিক পয়েন্ট অফ ভিউ থেকে সাহিত্যকর্মটির যে রূপক এবং ব্যঞ্জনা, সেটা নিয়ে যদি আমরা কথা বলি,
এখানে নিসর্গ এবং মনস্তত্ত্বের একটা চমৎকার মেলবন্ধন আমরা দেখতে পাবো। দেখুন, উপন্যাসের শুরুতেই আমরা দেখেছি একটা চমৎকার চিত্র, যেখানে একটা অস্থির সময়ের ইঙ্গিত তিনি দিয়েছেন, কেবল প্রকৃতির বর্ণনায় নয়। সকালের কুয়াশার কথা বলেছেন, ভাসমান মেঘের কথা বলেছেন। সাহিত্যকর্মটি পড়তে গিয়ে আমরা এটা দেখতে পাবো। এখানে এই যে সকালের কুয়াশা, এটা কি রিফ্লেক্ট করে? এটা শুধুমাত্র এই কুয়াশা মানে একটা ঝাপসা বিষয়বস্তু বোঝাচ্ছে ব্যাপারটা এরকম না। বরং তৎকালীন সময়ে যে থমথমে রাজনৈতিক পরিস্থিতিটা, সেটাকে কিন্তু রিফ্লেক্ট করছে। এবং কুয়াশার অপোজিটে কি আছে সেটা কিন্তু আমরা জানি না। তো এই যে অজানা যে একটা আশঙ্কা এবং একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, তার একটা রিফ্লেকশন কিন্তু আমরা দেখতে পাই। আবার একই সঙ্গে ভাসমান মেঘ, মেঘ কিন্তু ক্ষণে ক্ষণে তার রূপ পাল্টায়। ঠিক আছে? দ্রুত যে পরিবর্তনশীলতা সেটা কিন্তু সেই ভাসমান মেঘ দিয়ে পরিস্ফুটিত করা হয়েছে। মুনিম, মুনিম তার শুরুর দিকে যে মুনিমের অভিযাত্রাটা, শ্রুতির বিপরীতে সে একক যোদ্ধা হিসেবে যাত্রা নিয়েছে, এটাও কিন্তু একটা রূপক মূল্য আছে এই জিনিসটার। তার হাঁটার ভঙ্গি, অভিমুখ, এগুলোও কিন্তু গভীর একটা আ রিফ্লেকশন দেয়। আইডিয়াস, ফিলোসফিস এর রিফ্লেকশন দেয়। কিরকম দেয়? আমরা সাহিত্যকর্মটা পড়তে গিয়ে দেখতে পাবো উপন্যাসে, সে দক্ষিণ থেকে উত্তর দিকে মুভ করছিল। তো এই যে দক্ষিণ থেকে উত্তরে যাওয়ার যেই একটা পথ, এটা কিন্তু বোঝাচ্ছে প্রচলিত যে সামাজিক স্রোত, রাজনৈতিক স্রোত যেদিকে প্রবাহিত হচ্ছিল, সে তার বিপরীতেই হাঁটছে। এটা বোঝাচ্ছে। একটা বিপরীতমুখী অবস্থান দেখাচ্ছে। একটা আপোসহীন মানসিকতা দেখাচ্ছে। আবার একই সঙ্গে সংগ্রামের যে পদধ্বনি, সেটাও কিন্তু রিফ্লেক্ট করে। এখন শৈল্পিক তাৎপর্য যদি আমরা বলি, জহির রায়হান খুব চমৎকারভাবে প্রকৃতির যে অনুষঙ্গগুলো আছে, সেগুলোকে ব্যবহার করতে পেরেছেন। ব্যবহার করে তিনি পাঠকের মনে একটি গাম্ভীর্যপূর্ণ আবহের সৃষ্টি করতে পেরেছেন, যা পরবর্তী যে সংগ্রাম, সেই সংগ্রামের জন্য আমাদেরকে প্রস্তুত করে দেয়। তো আরেক ফাল্গুন, এটা আসলে একটা সামগ্রিক চেতনার প্রস্তুতি রূপে আমাদের সামনে এসে ধরা দিয়েছে। আমরা যদি আরেক ফাল্গুনের প্রতীকী ব্যবচ্ছেদটা করার চেষ্টা করি এখানে, তিনি কিন্তু নির্জীব যে বস্তুগুলো আছে, সেগুলোকে তিনি আসলে জীবন্ত প্রতীকে নিয়ে আসার চেষ্টা করেছেন। আমরা কুয়াশার কথা, ভাসমান মেঘের কথা অলরেডি বলেছি। খালি পায়ের মিছিল, এই যে এখনো প্রভাত ফেরিতে ৫২'র যে ভাষা আন্দোলন, যার পরবর্তীতে আমরা আন্তর্জাতিক মাতৃভাষার দিবস পালন করি। খালি পায়ে এখনো আমরা প্রভাত ফেরিতে যাই। এটা কিন্তু শোকের কোনো চিহ্ন নয়। এটা মানুষের মাটির সাথে মিশে আছে। ঠিক আছে? এটা মানুষের সংস্কার এবং বিনম্র শ্রদ্ধার প্রতীক, এই খালি পায়ের মিছিল। এর কিন্তু একটা প্রতীকী প্রভাবও আছে। জহির রায়হানের যে প্রতীক, এটা তিনি শুধুমাত্র এক্সপ্লানেটরি ওয়েতে বলে গিয়েছেন এমন নয়। এটা পাঠকের যে নৈতিক বোধটা আছে, সামাজিক যে অ্যাওয়ারনেসটা আছে, সেটাকে কিন্তু প্রভাবিত করে। আমরা যদি ভাষা আন্দোলনের অন্যান্য সাহিত্যকর্মগুলোর সঙ্গে একটু অ্যানালিসিস করার চেষ্টা করি, বিশেষ করে আপনারা যখন বিসিএস লিখিত পরীক্ষায় সাহিত্য সমালোচনা লিখবেন, তখন এই পার্টটা কিন্তু আপনাদের কাজে লাগবে। ২১শে ফেব্রুয়ারি যে কবিতা সংকলনটা আছে, ২১ নিয়ে যে সাহিত্যকর্ম, আমরা উপন্যাস নিয়ে আলোচনা করছি না, আমরা বলছি এখন কবিতা নিয়ে। ২১শে ফেব্রুয়ারি কবিতা যেটা, শহীদ কাদরির লেখা, সেখানে কিন্তু তিনি রক্ত, আগুন, ফুল, এই টার্মগুলো দিয়ে প্রতীকী উপস্থাপনা করেছেন। এর তাত্ত্বিক তাৎপর্য ছিল তিনি ব্যক্তিগত অনুভূতি বা আত্মত্যাগের পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটাকে অ্যানালিসিস করেছেন। আবার কবর নাটকটাকে যদি আমরা বিশ্লেষণ করি, যেখানে মুনীর চৌধুরী মৃত্যু এবং প্রতিরোধ, এগুলো দিয়ে প্রতীকী উপস্থাপনা করেছেন, যেখানে বুঝিয়েছেন দমন করতে গেলে সেই দমনের বিরুদ্ধে মৃতরাও জেগে উঠে রূপক হয়ে। আবার আরেক ফাল্গুনে জহির রায়হান দেখিয়েছেন ফাল্গুন, শহীদ মিনার, সেগুলো দিয়ে তিনি রিফ্লেকশন নিয়ে এসছেন সামষ্টিক আন্দোলনের এবং ভবিষ্যতের যে ঐতিহাসিক ইঙ্গিত, যার বাস্তবায়ন আমরা দেখেছি অতি মানে নিকট সম্প্রতিও দেখেছি, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবারে আমরা যদি ব্যক্তি বনাম সমাজের যে দ্বন্দ্বটা আছে, এর দার্শনিক প্রেক্ষাপট কি, সেটা নিয়ে যদি একটু ইন্টারন্যাশনাল পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করি, আপনারা নিশ্চয়ই আর্নস্ট আর্নস্ট গ্যাসির নাম শুনেছেন। তিনি বলছেন মানুষ মূলত একটি সিম্বলিক অ্যানিমেল। ঠিক আছে? তো জহির রায়হান তিনিও কিন্তু তার যে চরিত্রগুলো আছে, এই চরিত্রগুলোর মধ্যে দিয়ে তাদের যে চিন্তা, মূল্যবোধ এবং সাংস্কৃতিক জাতীয়তাবাদ, এটাকে ফুটিয়ে তুলেছেন। আর জহির রায়হানের উপন্যাসের যে চরিত্রগুলো আছে,
চরিত্রগুলোর মধ্যে অভ্যন্তরীণ যে মনস্তাত্ত্বিক লড়াই, সেটা কিন্তু মূর্ত হয়েছে পদে পদে, ধাপে ধাপে। এখানে আদর্শিক সংঘাতটাও এসেছে। মুনিম বা আসাদের যে ব্যক্তিগত আবেগ যখন রাজনৈতিক আদর্শের সঙ্গে ধাক্কা খেয়েছে, সেটা ফুটে উঠেছে। তখন কিন্তু কবি, সেটা সাহিত্যিক আমাদের জহির রায়হান, তিনিও কিন্তু সেটা রিফ্লেকশন চমৎকারভাবে দেখাতে পেরেছেন। এবারে প্রতিবাদের ভাষাস্বরূপ আমরা যদি সাংস্কৃতিক যে রূপরেখাটা আমরা দেখতে পেয়েছি, বা ছাত্রদের নানাবিধ কর্মসূচি দেখেছি, কি ছিল এই সাহিত্যকর্মে, কিরকম কর্মসূচি ছিল, কি পালন করা হয়েছে, সেটা একটু দেখার চেষ্টা করি। আমরা দেখতে পেয়েছি ৫৫-তে যখন ভাষা আন্দোলনের পরবর্তীতে, ৫২ আন্দোলনের পরবর্তীতে তারা সেটার সেলিব্রেশন করতে গিয়ে যে কর্মসূচিগুলো গ্রহণ করেছিল, তার কিন্তু একটা শক্তিশালী প্রভাব ছিল। কর্মসূচিগুলোর একটা প্রতীকী প্রভাব ছিল। খালি পায়ে হাঁটা নিয়ে আমরা অলরেডি বলেছি। পাশাপাশি কিন্তু রোজাও রেখেছে তারা। সাহিত্যকর্মতে আমরা আরেক ফাল্গুনে দেখেছি, তারা রোজাও রেখেছে। কেন? কারণ এটা শুধুমাত্র ধর্মীয় আচার নয়। তাদের যে আত্মশুদ্ধি এবং কষ্টের বিনিময়ে যে অধিকার আদায়ের একটা রাজনৈতিক প্রতীকের রূপক দেওয়া, এটা কিন্তু ফুটে উঠেছে। আবার একই সঙ্গে কালো ব্যাজ ধারণ করা, পতাকার উত্তোলন করা, এটা কিন্তু আসলে তাদের শোকটাকে শক্তিতে রূপান্তর করার একটা দৃঢ় বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখতে পেয়েছি। একই সঙ্গে যদি আমরা দেখি প্রতীকী এবং রাজনৈতিক তাৎপর্য, এখানে কালো পতাকা বা খালি পায়ে যে প্রভাত ফেরিতে হাঁটা, এটা ৫২ শোকাবহ স্মৃতিকে পুনর্জাগরিত করে, শোষণের বিরুদ্ধে তীব্র ঘৃণাটাকে কিন্তু প্রকাশ করে। এবারে আমরা দেখব সামষ্টিক প্রভাবটা আসলে কি ছিল। এই যে রোজা রাখার ব্যাপারটা ছিল বা খালি পায়ে চলার যে ব্যাপারটা ছিল, এটা কিন্তু ছাত্রদের অভ্যাসে পরিণত হয়েছিল। এটা তখন তাদের সামষ্টিক শক্তিতে পরিণত হয়। বারবার নিষেধাজ্ঞা এসেছে, ১৪৪ ধারা তারা ভেঙেছে, পুলিশের টিয়ার শেল, জেল জুলুম, এগুলো কিন্তু তাদের যে ধারণাটা, কনসেপ্ট, আইডিওলজি, এটাকে কিন্তু দমন করতে ব্যর্থ হয়েছে। বরং কি হয়েছে, তাদের যে নৈতিক অবস্থান, সেটা অনেক বেশি শক্তিশালী হয়েছে। তো আমরা যদি সংক্ষিপ্ত করি, এখানে প্রতিবাদী শক্তির একটা রিফ্লেকশন আমরা এখানে দেখতে পেয়েছি। ছাত্রদের কর্মসূচিগুলো আদর্শিক, সামাজিক এবং সাংস্কৃতিক চেতনার একটা মিলন স্থলে পরিণত হয়েছিল। খালি পা আর কালো ব্যাজ এখানে শুধুমাত্র শোকের চিহ্ন ছিল না, এটা ছিল স্বৈরাচারী শাসকের পতনের পদধ্বনি। মুনিম মুনিম যে চরিত্রটা ছিল, সে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নেতা, লড়াকি ছাত্র নেতা। আমরা তার সম্পর্কে অলরেডি বলেছি। তার রাজনৈতিক বৈশিষ্ট্য ছিল সে সংকটে অবিচল। প্রেম বনাম রাজনীতির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ডলির প্রতি তার যে ভালোবাসা, মায়ের অভাবী মুখ, কোনোটাই তার রাজনৈতিক দায়বদ্ধতাকে আড়াল করতে পারেনি। পরবর্তীতে তার যে প্রতীকী তাৎপর্যটা যদি আমরা বলি, সে কিন্তু কোনো একক চরিত্র নয়। আমরা অলরেডি বলেছি, সে কোনো একক চরিত্র নয়। সে ৫২ পরবর্তী তৎকালীন যে ক্ষুব্ধ ছাত্র সমাজ, সেই সমাজের যৌথ চেতনার প্রতীক হয়ে গড়ে উঠেছে। মুনিম চরিত্রটির নির্যাস বা যৌবনের যে প্রতিচ্ছবি, সেটা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো মুনিমের ব্যক্তিগত আবেগ, বৃহত্তর রাজনৈতিক কর্তব্যের যে একটা সার্থক সমন্বয়, সেটা কিন্তু এখানে ঘটেছে। তো মুনিম কোনো কাল্পনিক নায়ক নয়। তিনি ১৯৫৫-র রাজপথের সেই রক্তমাংসের তরুণ, যার রক্তে মিশে আছে ২১-এর অবিনাশী চেতনা। আসাদ আসাদ চরিত্রটা নিয়ে সংক্ষেপে আমরা বলেছি। তার চারিত্রিক দৃঢ়তা সম্পর্কে আমরা জেনেছি। সে একটা সংগঠক সত্তা, ছাত্রদেরকে সংগঠিত করা, স্লোগান তোলা এবং ১৪৪ ধারা ভঙ্গের ক্ষেত্রে একটা অপরিহার্য নাম হয়ে সে উঠে এসেছে। তার মধ্যে ভয়কে জয় করার স্পিরিট ছিল, কঠোর শৃঙ্খলা ছিল তার মধ্যে। ঠিক আছে? ব্যক্তিগত আবেগের চেয়ে দলের শৃঙ্খলা তার কাছে ইম্পর্টেন্ট ছিল। বিপ্লবে আন্দোলনের ডিসিপ্লিন খুবই ইম্পর্টেন্ট। আমরা জুলাইও সেটা দেখেছি। আবার সংগ্রামের প্রতীক দেখুন, জহির রায়হান আসাদকে এঁকেছেন এমন একটা তরুণ হিসেবে যার রক্তে মিশে আছে দ্রোহ এবং চোখে মুক্তির স্বপ্ন। শুধু দ্রোহ থাকলেই হবে না, স্বপ্ন দেখাতে হবে। এভাবে মানুষকে সংগঠিত করা যায়। তার একটা প্রতিফলন কিন্তু আমরা আসাদ চরিত্র দিয়ে দেখতে পেয়েছি। প্রতিরোধের কণ্ঠস্বর সে হয়ে উঠেছে, সামষ্টিক সাহসের প্রতীক সে হয়ে উঠেছে। দেখুন, সেই যে উক্তিটি আছে,
উপন্যাসের একদম শেষ দিকে জেলখানায় রাজবন্দীদের সংখ্যা বাড়তে দেখে যে উক্তিটি করেছিল, সেখানে বলা হয়েছিল, আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব। এই যে একটি উক্তি, এই বাক্য কেবল তার নিজের আত্মবিশ্বাস নয়, এটা পুরো বাঙালির যে অবিনাশী আন্দোলনের স্পিরিট, সেটার ভবিষ্যৎবাণী এখানে আছে। আসার চরিত্রটা প্রমাণ করে গেছে, দমন পীড়ন দিয়ে আসলে সত্যের কণ্ঠরোধ কোনোভাবেই করা সম্ভব নয়। এবারে আমরা দেখার চেষ্টা করব ডলি বনাম মুনিম, প্রেম এবং আদর্শের যে একটি মনস্তাত্ত্বিক সংঘাত, তার একটা চমৎকার প্রতিফলন আমরা এখানে দেখতে পেয়েছি। ডলির পরিচয় কি? আমরা জেনেছি ডলি হচ্ছে একটা অভিজাত শ্রেণীর বিত্তশালী পরিবারের মেয়ে। ঠিক আছে? মুনিমের প্রতি তার ভালোবাসা অনেক, অনুরাগ আছে। কিন্তু দেখুন, ডলির কিন্তু যে ব্যক্তিগত জগৎ, সেটা কিন্তু গড়ে উঠেছে স্বাচ্ছন্দ্য, সামাজিক মর্যাদা এটাকে কেন্দ্র করে। ডলির কাছে জীবনের মানেটা কি ছিল? একটা সুন্দর ভবিষ্যৎ সে দেখতে চাইতো। তার একটা নিশ্চিন্ত আভিজাত্যের প্রয়োজন, বা আভিজাত্যের যে এক্সপেকটেশন সেটা ছিল। অনিশ্চয়তা, রাজনৈতিক যে একটা ধুলোবালি, সেটা তার স্থান ছিল না তার জীবনে। ডলি চরিত্রটা এখানে এই জন্যই একটু কনফ্লিক্টিং ছিল। তারপর দ্বন্দ্বের স্বরূপ যদি আমরা একটু দেখি, ভালোবাসা এবং বিশ্বাস যখন মুখোমুখি দাঁড়িয়েছে, এখানে মুনিমের যে খালি পায়ের মিছিলে যাওয়া এবং রাজনৈতিক কর্মকাণ্ড, এটা কিন্তু ডলির কাছে বিব্রতকর হয়ে দাঁড়িয়েছিল। ডলি সেটাকে বিব্রতকর হিসেবে দেখেছে এবং উপহাস করতো এটা নিয়ে। আবার দেখুন, আন্দোলনের সময় যখন তীব্র আন্দোলন চলছে, তখন কি ভালোবাসার মানুষকে সময় দেওয়ার মতো এত সময় থাকে? থাকে না, কারণ কিন্তু সময় সে দিতে পারেনি। এই যে সময় দিতে না পারা, এটা কিন্তু ডলির মনে একটা হতাশা, অভিমান, সেটার সৃষ্টি করেছে। এর ফলে দেখুন, এই যে একটা মানসিক দূরত্বের তৈরি হলো, এই দূরত্বের ফলেই ডলি কিন্তু পরবর্তীতে দেখা যায় উপহার প্রত্যাখ্যান করে এবং মুনিমকে একটা রিভিউ লেটার পাঠিয়ে দেয়, প্রত্যাখ্যান করে তাকে। তো আমরা মোটা দাগে যদি আমরা একটু প্রতীকী তাৎপর্য দেখার চেষ্টা করি, এখানে ব্যক্তিগত সুখ ভার্সেস যে সামষ্টিক একটা দায়বদ্ধতা, তা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখানো হয়েছে নায়কের চরিত্রটা কতটা দৃঢ়। নায়ক ব্যক্তিগতভাবে তার প্রেমিকা তাকে ছেড়ে চলে যাচ্ছে, তাকে প্রত্যাখ্যান করেছে, এখানে সে ব্যক্তিগত বেদনাটাকে খুব বেশি গুরুত্ব দেয়নি। মানে ডলি যে তাকে, ডলির যে বিচ্ছেদ, সেটা কিন্তু মুনিমকে ভাঙতে পারেনি, বরং তার যে চারিত্রিক গভীরতা, তার যে আদর্শ, সেটা কিন্তু তাকে একদম চূড়ান্ত ভাবে তাকে প্রমাণিত করে, প্রুভ করে তাকে। যদি আমরা সাহিত্যিক মূল্যায়ন একটু করার চেষ্টা করি, এটা মূলত একটা সাধারণ প্রেম কাহিনী ছিল আমরা এটা বলতে পারবো না। এই রাজনৈতিক উপন্যাসে এটা একটা, আমরা বলতে পারি, আবেগীয় একটা লিরিক এখানে যুক্ত করেছে। সংক্ষেপে যদি আমরা ফাইনালি বলি, এই যে মনিমের এবং ডলির যে টানাপোড়েন, এটা 55 সেই অগ্নিসময়ে তরুণদের যে ব্যক্তিগত ত্যাগ, তাদের ব্যক্তিগত জীবনে যে ত্যাগগুলো ছিল, অনেকেরই এরকম হয়েছে। ফ্যামিলিতে অনেক প্রবলেম ছিল, বা প্রেমিকা বা তাদের ভালোবাসার মানুষ তাদের সঙ্গে বিচ্ছেদ হয়েছে, তার একটা রিফ্লেকশন আমরা এখানে দেখতে পেয়েছি। তাই ডলির বিচ্ছেদ যদিও মুনিমের জীবনে ব্যক্তিগত শূন্যতা এনেছে, তারপরও তার যে রাজনৈতিক স্পিরিটটা আছে, সত্তাটা আছে, সেটাকে আরো বেশি শানিত করেছে, আরো বেশি গ্লোরিফাইড করেছে। শব্দের আগুন, সেই বিখ্যাত সংলাপ, আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব, এর বক্তা ছিল আসাদ। উপন্যাসের শেষে যখন দেখা যাচ্ছিল একের পর এক ছাত্রকে গ্রেফতার করে কারাগারে আনা হচ্ছে, তখন কিন্তু আসাদ এই বক্তব্যটা, এই যে অজেয় বক্তব্যটা, সেটা দিয়েছিল। এর পেছনের কাহিনীটা বা এর অর্থটা কি আসলে? অর্থটা হচ্ছে একটা রাজনৈতিক ভবিষ্যৎবাণী, যেটা আমরা অলরেডি বলেছি। মানুষকে বন্দি করে আটকে রাখতে পারবে না, গাণিতিকভাবে মানুষের সংখ্যা বাড়বে এই বিপ্লবে। এটা বাঙালির যে পরাজয় না মানার যে স্পিরিট, সেটার প্রতীক। শহীদ মিনার তৈরি করা কোনো অপরাধ নয়, এটাও একটা চমৎকার উক্তি ছিল। প্রেক্ষাপটটা ছিল, ছাত্ররা যখন বারবার ভেঙে ফেলা শহীদ মিনার পুনরায় নির্মাণ করে, তখন এই ঘোষণাটা তাদেরকে আসলে নৈতিক সাহসের বহিঃপ্রকাশ হয়ে ওঠে। এর অন্তর্নিহিত স্পিরিট হচ্ছে, শহীদ মিনার এটা শুধুমাত্র একটা কাঠামো নয়, এটা একটা জাতির সাংস্কৃতিক পরিচয়, অস্তিত্বের একটা স্তম্ভ। তাই আমরা বলতে পারি, অন্যায়ের প্রতিবাদ করা
কোনোভাবেই অপরাধ হতে পারে না। এই সত্যটাই কিন্তু এখানে মূর্ত হয়ে ফুটে উঠেছে। আরো একটা চমৎকার উক্তি আছে এখানে। ভয় কি মুনিম, আমরা তো আছি। দেখুন, এই বক্তব্যের বক্তা হচ্ছে সহযোদ্ধা ছাত্ররা। পরবর্তীতে একটা সামষ্টিক চেতনার প্রতিফলন কিন্তু আমরা এখানে পেয়েছি। এর অন্তর্নিহিত অর্থ হচ্ছে, দেখুন, কালেকটিভ যে কনসিয়াসনেস, তার একটা প্রতিফলন আমরা কিন্তু এখানে দেখতে পেয়েছি। মুনিম, তুমি কি সবসময়ই এমন খালি পায়ে হাঁটবে? এখানে এই বক্তব্যের বক্তা হচ্ছে ডলি। মুনিমের খালি পায়ে চলা দেখে ডলির সামাজিক আভিজাত্য, ব্যক্তিগত প্রেমে যে অস্বস্তি তৈরি হয়, তা থেকেই কিন্তু এই প্রশ্নটি করা হয়েছে। পরবর্তীতে যে উক্তিটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, কারাগার এখন আর ভয় দেখায় না, ওটা এখন আমাদের দ্বিতীয় বাড়ি। দেখুন কতটা সহজভাবে নিয়েছে। কারাগার দিয়ে আটকে রাখতে পারবে না, এটা আমাদের সেকেন্ড হোম এখন। কারাগারে আটকে রেখে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। কত স্পিরিটেড হলে এরকম ডায়লগ দেওয়া যায়। তো জহির রায়হানের যে সংলাপগুলো আমরা দেখলাম, এগুলো শুধুমাত্রই নাটকীয় যে গুণ সম্পন্ন এটা বললে আসলে ভুল বলা হবে। বরং ৭১-এর মুক্তিযুদ্ধ, ৫৫ সময়কাল সবকিছু মিলিয়ে আমাদেরকে একটা অনুপ্রেরণা দিয়েছে। শুধু এটাই নয়, পরবর্তীতে যে বিপ্লবগুলো হয়েছে, আন্দোলনগুলো হয়েছে, সব জায়গায় আমাদেরকে অনুপ্রাণিত করেছে। এবারে আমরা দেখব বিখ্যাত সাহিত্য সমালোচক, তাদের দৃষ্টিতে আরেক ফাল্গুন। সাহিত্য সমালোচনা লিখতে গিয়ে আমরা বরাবরই যে ভুলটা করে ফেলি, আমরা শুধুমাত্র নিজেদের স্টেটমেন্টস, নিজেদের অ্যানালাইসিস দিয়ে সমালোচনা শেষ করার চেষ্টা করি। আমাদেরকে সমালোচকরা কে কিভাবে এই সাহিত্যকর্মটিকে বিশ্লেষণ করেছেন সেটাও কিন্তু মেনশন করতে হয়। এই আরেক ফাল্গুন নিয়ে রফিকুল্লাহ খান তার বাংলাদেশের উপন্যাস, বিষয় এবং শিল্পরূপ, বাংলা একাডেমি থেকে প্রকাশিত বই, সেখানে তিনি বলছেন, ৬০-এর দশকের সামরিক শাসন পীড়িত পরাধীন বাংলাদেশে একজন শিল্পীর চৈতন্যে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির সংগ্রামী প্রেরণা কতটা জীবন্ত রূপ ধারণ করতে পারে জহির রায়হানের আরেক ফাল্গুন তার প্রমাণ। শহীদুল্লাহ কায়সারের সংসপ্তক উপন্যাসের পরিসমাপ্তি ঘটেছিল যে সম্ভাবনার ইঙ্গিতের মধ্যে দিয়ে, আরেক ফাল্গুন সেই চেতনারই ধারাবাহিক প্রাগ্রস সৃষ্টি। আপনারা কিন্তু যখন সাহিত্য সমালোচনা লিখবেন, তখন রেফারেন্স দিয়ে এই টেক্সটটুকু অ্যাড করে দিতে পারেন। এতে করে আপনাদের মার্ক পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। আবার দেখুন, রণেশ দাশগুপ্ত ২০১২ সালে তার রচনাবলীর যে প্রথম খণ্ড আছে, যেটি সৌমিত্র শেখর সম্পাদিত, সেখানে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ একটি স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন, আরেক ফাল্গুন হচ্ছে একটা আভাস, যেখানে আসলে এই যে মানুষজন যাদের উৎসর্গীকৃত জীবন, যৌবনের প্রসারমান গণ্ডিটা এক একটা সংগ্রামের অগ্নিপরীক্ষার মধ্যে দিয়ে কিভাবে বড় হতে যাচ্ছে তার প্রমাণ দিয়েছে, তার আভাস দিয়েছে। লম্বা একটি স্টেটমেন্ট। এটা আপনারা আপনাদের মতো অ্যাডাপ্ট করে যদি আপনারা পরীক্ষার খাতায় লিখতে পারেন, অবশ্যই অনেক বেশি মার্ক পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। সাহিত্য সমালোচনায় আপনার পয়েন্টগুলো হতে হবে শিল্প গুণ সম্পন্ন। আপনি যার সাহিত্য বিশ্লেষণ করছেন, সেই বিশ্লেষণের শিল্পরূপ যদি না উঠিয়ে আনতে পারেন, চরিত্রগুলোর রিফ্লেকশন যদি উঠিয়ে না আনতে পারেন, সেখানকার শব্দগুলো, ডায়ালগগুলো কি রিফ্লেক্ট করছে, কি ফিলোসফি ধারণ করছে, সেটা যদি ফুটিয়ে তুলতে না পারেন, তাহলে কিন্তু নম্বর পাওয়ার সম্ভাবনাটা কমে যায়। পাশাপাশি আপনি একটি সাহিত্য পড়ছেন, সেই সাহিত্য কি ধারণ করছে সেটা বোঝার জন্য আসলে একটু মনোযোগ দিয়ে, একটু কেয়ারফুলি পড়াটা জরুরি। এবারে আমরা যদি দেখি, একটু সমাপ্তি টানার চেষ্টা করব। আরেক ফাল্গুন, এটা কি অমরত্বের পথে আছে? হ্যাঁ, আরেক ফাল্গুন অমরত্বের পথে আছে। কারণ বিপ্লব থামবে না, বিপ্লব চলতেই থাকবে। এটা শুধুমাত্র একটা উপন্যাস নয়, এটা বাঙালির অস্তিত্ব রক্ষার একটা লড়াই, সেই লড়াইয়ের একটা দর্পণ। এর ঐতিহাসিক প্রভাব আছে, উত্তরাধিকার থাকবে। আমরা ৬৯-এর গণ অভ্যুত্থান দেখেছি, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ দেখেছি, জুলাই দেখেছি। সব জায়গায় কিন্তু আরেক ফাল্গুনের একটা প্রভাব ছিল। গণমানুষের একটা উপন্যাসে পরিণত হয়েছে আরেক ফাল্গুন। এটা কোনো রাজা বাদশার কাহিনী নয়, বরং রাজপথের সাধারণ ছাত্র জনতার কণ্ঠস্বর এখানে একটা মহাকাব্যিক রূপ পেয়েছে। আরেক ফাল্গুন একটি মুক্তির ইশতেহার। আসাদ, মুনিম বা রুনুদের যে আত্মত্যাগ আমাদেরকে এই শিক্ষাটাই দেয়, সত্য এবং অধিকারের লড়াইয়ে কেউ কখনো পরাজিত হয় না। শত দমনের পরেও ফাল্গুনের মিছিলে
মানুষের সংখ্যা কেবল দ্বিগুণ হতেই থাকে। আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব।